আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়ান শট এমসিকিউ সলভিং ক্লাস পর্বের আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, সেটার নাম হচ্ছে কি পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটা তোমাদের নবম অধ্যায়, তোমরা অলরেডি জানো সেটা। সো আজকে আমি এই অধ্যায় থেকে 31টা মতো এমসিকিউ সলভ করে দেখাবো, যে এমসিকিউগুলো বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা আসছিল এবং এডমিশন টেস্টে আসছে। আজকের ক্লাসটা করলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে যে কোনো টাইপের এমসিকিউ তুমি সমাধান করতে পারবে। আরেকটা কথা, এই অধ্যায় থেকে তোমরা যদি সিকিউ অ্যান্সার করতে চাও, এখান থেকে দুই টাইপের সিকিউ হয়। একটা হলো ভোরের পরমাণু মডেল বা হাইড্রোজেন পরমাণু মডেল সম্পর্কিত, আরেকটা হলো তেজস্ক্রিয়তা কনসেপ্ট থেকে এখান থেকে সিকিউ হতে পারে। তো ভোরের পরমাণু মডেল তোমরা আশা করছি সব কিছু পড়ে নিছো। এখানে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের বেগ নির্ণয়, অর্থাৎ ইলেকট্রনের বেগ নির্ণয়, এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে ইলেকট্রনের ন্যূনতম কতটুকু শক্তি দরকার, এই কনসেপ্টগুলো থেকে একটা সিকিউ হতে পারে। অথবা তোমরা যে তেজস্ক্রিয়তার কয় সূত্র পড়েছ, অর্ধায়ু গড়ায়ু, এই কনসেপ্ট থেকে আলাদা করে তোমার প্রশ্ন আসতে পারে। তার বাইরে আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয়। এটা আমি আজকেও আলোচনা করে দিব। তুমি যদি এগুলো প্র্যাকটিস করো আর পাশাপাশি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখো, তো এখান থেকে সিকিউ এবং এমসিকিউ অবশ্যই তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। প্রথম যে প্রশ্নটা, সেটা হলো কোনটি আবিষ্কারের পর পরমাণু যে অবিভাজ্য, এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়? তো আমরা তো এটা সবাই জানি। তো ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু যে অবিভাজ্য, এই ভ্রান্ত ধারণাটা প্রমাণিত হয়। ওকে, 2 নম্বর প্রশ্নটা, রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত স্বর্ণপাতের পুরুত্ব হচ্ছে কি 6×10⁻7 মিটার। 6×10⁻7 মিটার। রাদারফোর্ডের যে পরমাণু মডেল বা যেটাকে আমরা সৌর মডেল বলি, ওই সৌর মডেল বা পরমাণু মডেল, ওনার যে পরীক্ষায় স্বর্ণপাত ব্যবহার করছিল, ওই স্বর্ণপাতের পুরুত্ব ছিল হচ্ছে 6×10⁻7 মিটার। এটা একটু মুখস্থ করে নেওয়া, এটা হচ্ছে একটা মুখস্থ করার বিষয়। সো এটা একটু পরে নিবা। ওকে, 3 নাম্বার প্রশ্নটা দেখো। 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কি, হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির সমীকরণ কোনটি? হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির সমীকরণ। সো আমরা এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের যে সূত্রটা জানি, সেটা হচ্ছে কি 1/n² E1। 1/n² E1। এখানে E1 হলো প্রথম কক্ষপথের শক্তির মান, সেটার ভ্যালু হচ্ছে কি -13.6 ইলেকট্রোভোল্ট। -13.6 ইলেকট্রোভোল্ট। আমরা এখান থেকে যদি এনতম কক্ষপথের শক্তিটা বের করতে পারি, তাহলে সেটা দেখো প্রথম অপশনে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে En সমান 1/n ইন্টু -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা তো হবে না, কারণ এখানে n² হওয়ার কথা, তাহলে এই অপশনটা হবে না। 2 নাম্বার দেখো, En সমান 1/n, এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাছাড়া এটা n দেওয়া আছে, তাহলে এটাও তো হবে না। গ নাম্বার প্রশ্ন দেখো, En সমান 1/n² ইন্টু -13.6 ইলেকট্রোভোল্ট, তাহলে এটাই হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। ঠিক আছে, যেমন ঘ নাম্বার কেন হচ্ছে না দেখো তো, En সমান 1/n² 13.6 ইলেকট্রোভোল্ট, তাহলে এখানে প্লাস দেওয়া আছে। তাহলে মনে রাখবা, প্রথম কক্ষপথের শক্তির যে মানটা যদি জানা থাকে, তুমি এই সূত্রটা ব্যবহার করে যে কোনো কক্ষপথের তুমি শক্তি নির্ণয় করতে পারবে। যে কোনো কক্ষপথের শক্তি তুমি বাইর করতে পারবে। তোমাকে ধরো দ্বিতীয় কক্ষপথের শক্তির মান বাইর করতে বললো, জাস্ট এখানে n এর জায়গায় 2 বসাবা, E1 এর ভ্যালু -13.6 বসাই দিলে হয়ে যাবে। আর ধরো তোমাকে তৃতীয় কক্ষপথের শক্তি বাইর করতে বললো, তাহলে এখানে জাস্ট n এর জায়গায় 3 বসাই দিবা, আর প্রথম কক্ষপথের শক্তির ভ্যালু এটা বসাই দিলে তুমি তৃতীয় কক্ষপথের শক্তির মান নির্ণয় করতে পারবে। আর এই শক্তির একক তো আমরা জুল জানি, এখানে দেওয়া আছে ইলেকট্রোভোল্ট, তাহলে ইলেকট্রোভোল্টকে তোমাকে জুলে নিয়ে গিয়েও করলে তুমি অ্যান্সার বের করতে পারবে। ওকে, এরপরে 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্ন বলছে কি, অরবিটাল ইলেকট্রনের আবিষ্কার কে করেন? অরবিটালে ইলেকট্রনের আবিষ্কার কে করেন? ঠিক আছে, এখানে অপশন দেওয়া আছে জে থমসন, রাদারফোর্ড, নিলস বোর, স্যাডউইক। জে থমসন আবিষ্কার করছিল হচ্ছে ইলেকট্রন, রাদারফোর্ড আবিষ্কার করছিল হচ্ছে প্রোটন, আর স্যাডউইক আবিষ্কার করছিল হচ্ছে নিউট্রন। ওকে, এখন এই যে নিলস বোর হচ্ছে কি অরবিটালে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করে। নিলস বোর সর্বপ্রথম অরবিটালে ইলেকট্রন আবিষ্কার
অস্তিত্ব আবিষ্কার করে। এখন নিলস বোর বলছিল এই অরবিটালগুলো হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে। তবে আমরা বর্তমানে জানি অরবিটাল বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। আমি এটা আরেকবার রিপিট করি, তোমরা মনে রাখবা যে থমসন আবিষ্কার করছিল হচ্ছে ইলেকট্রন, তারপর হচ্ছে রাদারফোর্ড আবিষ্কার করছিল প্রোটন, আর সেডউইক আবিষ্কার করছিল হচ্ছে নিউট্রন, আর অরবিটালে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করছে হচ্ছে নিলস বোর, ঠিক আছে, মনে রাখবা। 5 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ কত? আচ্ছা, আমরা বোরের পরমাণু মডেল অনুসারে যেই দ্বিতীয় স্বীকার্যটা জানি, দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছিল কি কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। এটা হচ্ছে কি বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। বোরের পরমাণু মডেলের 3টা স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্যে বলা হচ্ছে কি কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। আচ্ছা, এখানে যেহেতু বলা হচ্ছে কি পরমাণুর দ্বিতীয় কক্ষপথের আবর্তনকালে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগ, তাহলে আমরা n এর জায়গায় 2 বসাবো। 2 বসালে h/2π হবে, 2 চলে যাবে, তাহলে এখানে ফাইনালি থাকবে হচ্ছে h/π। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, h/π। ওকে, বুঝতে পারছো তো? ঠিক আছে। 6 নাম্বার প্রশ্নটা দেখো, রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে কি 1.097 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 1 এটা, তাহলে 1.097 ইন্টু 10⁻7 এম ইনভার্স 1, এম ইনভার্স 1 এটা মুখস্থ রাখবে রিডবার্গ ধ্রুবকের মান। বর্ণালী বিজ্ঞান ক্ষেত্রে রিডবার্গ ধ্রুবক ব্যবহার করা হয়। ওকে, এরপরে দেখো 7 নাম্বার প্রশ্নটা, হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট হলে উহার দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? আচ্ছা, ভূমি অবস্থায় শক্তি বলতে এখানে প্রথম কক্ষপথের শক্তিকে বোঝানো হয়েছে। আর এটার ক্ষেত্রে তোমার যে সূত্রটা একটু আগে আমি বলে ফেলছি সেটা হলো En সমান 1/n² E1, 1/n² E1। তাহলে আমাদের প্রথম কক্ষপথের শক্তির ভ্যালু দেওয়া আছে, দ্বিতীয়টা বাইর করতে হবে। তাহলে এখানে E2 যদি বাইর করো তুমি 1/2² -13.6 দিবা, তাহলে এটা ক্যালকুলেশন করলে -3.4 ইলেকট্রোভোল্ট, -3.4 ইলেকট্রোভোল্ট। আর একটা কথা, ইলেকট্রোভোল্টের মান এটা তোমাকে মাস্ট বি মুখস্থ রাখতে হবে। ও 1 ইলেকট্রোভোল্ট সমান হলো 1.6 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে কি ইলেকট্রোভোল্টের সাথে জুলের সম্পর্ক, ইলেকট্রোভোল্টের সাথে কার? জুলের সম্পর্ক। তুমি ইলেকট্রোভোল্ট থেকে চাইলে এটা গুণ করে জুলে নিতে পারবা, অথবা জুল থেকে তুমি এই মান দিয়ে ভাগ করলে ইলেকট্রোভোল্টে নিতে পারবা, ঠিক আছে। ওকে, তাহলে এখন দ্বিতীয় কক্ষপথের শক্তির মান কত? -3.4 ইলেকট্রোভোল্ট, -3.4 ইলেকট্রোভোল্ট। আর একটা কথা, এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে ন্যূনতম কতটুকু শক্তি লাগবে সেটাও তুমি বের করতে পারবো। তাহলে সেটা বের করার ক্ষেত্রে ধরো তুমি ই এর মান বাইর করতেছো কি E2 - E1, E2 - E1, এটার থেকে আর এটা বিয়োগ দাও। এই যে -3.4 থেকে যদি -13.6 মাইনাস করো তাহলে এখানে আসবে 10.2 ইলেকট্রোভোল্ট, 10.2 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ একটি ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে ন্যূনতম শক্তি দরকার হচ্ছে কি 10.2 ইলেকট্রোভোল্ট, 10.2 ইলেকট্রোভোল্ট, এটা মুখস্থ রাখবা। 8 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 2019 সালে আসছিল। বলছে কি ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটে? তাহলে ইলেকট্রন আমরা বোরের পরমাণু মডেল অনুসারে জানি ইলেকট্রন চাইলেও এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করতে পারে না, তবে লাফ দিয়ে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে পারে। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরেও গমন করতে পারে। তাহলে ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে তখন ইলেকট্রনের ঘটবে শোষণ। ভালো করে খেয়াল করবা, নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ, আর উচ্চ থেকে নিম্নতে আসলে বিকিরণ। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে প্রবেশ করলে কি ঘটবে? এটা হচ্ছে কি শক্তির শোষণ। তাহলে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে শক্তির শোষণও ঘটবে, বিকিরণও ঘটবে। তাহলে নিম্ন থেকে উচ্চতে গেলে হবে শোষণ, আর উচ্চ থেকে নিম্নতে আসলে হবে বিকিরণ, ঠিক আছে। ওকে, 9 নম্বর প্রশ্নটা দেখো। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি
নিম্নের কোনটি তেজস্ক্রিয়তার একক? অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা দেখবা তোমাদের পরীক্ষায় হয়তো চলে আসছে, অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা। এখানে বলা হচ্ছে কি নিচের কোনটি তেজস্ক্রিয়তার একক? তেজস্ক্রিয়তার একক আমরা অনেকেই জানি না, তেজস্ক্রিয়তার 3টি একক। তেজস্ক্রিয়তার কয়টা একক? 3টি। একটা হচ্ছে তেজস্ক্রিয়তার একটা একক হচ্ছে বেকেরেল, আর একটা একক হচ্ছে কুরি, আর একটা একক হচ্ছে রাদারফোর্ড। এই যে রাদারফোর্ড সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে তাহলে তুমি কখনো এই টাইপসের এমসিকিউ তুমি সলভ করতে পারবা না। তাহলে তেজস্ক্রিয়তার একক কয়টা বলছি? 3টা। কি কি? বেকেরেল, তারপর হচ্ছে কুরি, আর একটা হচ্ছে রাদারফোর্ড। বেকেরেল কেন ব্যবহার করি? কারণ তেজস্ক্রিয়তা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিল হচ্ছে কি হেনরি বেকেরেল। তার নাম অনুসারে এটার একক হচ্ছে বেকেরেল। আরেকটা কথা, বেকেরেল হচ্ছে এসআই একক, ঠিক আছে। তারপর হচ্ছে বেকেরেলের পরে মাদাম কুরি এবং তার স্বামী পিয়েরে কুরি আবার রিসার্চ করছে। রিসার্চ করার পরে আরও নতুন মৌল তৈরি করছে, যার কারণে তাদের আমরা কুরি একক হিসেবে ব্যবহার করি। আরেকটা একক হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখানে যেমন বুর দেওয়া আছে, ওম দেওয়া আছে, কোলম্বো দেওয়া আছে, এগুলো একটাও তেজস্ক্রিয়তার একক নয়। তেজস্ক্রিয়তার একক হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। তাহলে এস একক যদি বলে এস একক হবে তোমার বেকেরেল, ঠিক আছে। ওকে, আর এই প্রশ্নটা দেখো 6 নম্বরে পরপর 2বার আসছে, 25 সালেও আসছে, 23 সালে আসছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর তোমরা এটা একটু নোট করে রাখবা। সেটা হচ্ছে কি 1 কুরি। 1 কুরি, কুরিকে আমরা সিআই দিয়ে প্রকাশ করি। 1 কুরি সমান 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। ডিকে পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে এত পরমাণুর ভাঙনকে আমরা 1 কুরি বলি। আরেকটা কথা, 1 বেকেরেল সমান হলো 1 ডিকে পার সেকেন্ড। ডিকে শব্দের অর্থ হচ্ছে ভাঙন। তাহলে 1 কুরি সমান যদি এত ডিকে পার সেকেন্ড হয়, আর 1 বেকেরেল সমান যদি 1 ডিকে পার সেকেন্ড হয়, তাহলে আমরা 1 কুরি সমান এত বেকেরেল লিখতে পারবো। তাহলে এটা কি লিখতে পারবো? 1 কুরি সমান 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল। 10⁻10 বেকেরেল, এটাও একটু তুমি মনে রাখবা। 10⁻10 কত? বেকেরেল, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। আর তেজস্ক্রিয়তার এস একক কি বলছি? বেকেরেল, মাস্ট মনে রাখতে হবে। 10 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? বলা হচ্ছে কি কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আমাদের অপশনে কি কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে হচ্ছে আলফা কণা, তারপর হচ্ছে বিটা কণা, গামা রশ্মি, এক্স রে রশ্মি। এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 24 সালে আসছিল, বুঝছো? কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? তাহলে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে এটা, সেটা হচ্ছে কি He24 2+। এটা হচ্ছে কি আলফা কণা। হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে এটা, যেটা হচ্ছে কি আলফা কণা, বুঝছো? এটাকে আমরা আলফা কণা বলি। ওকে, 11 নম্বর প্রশ্নটা দেখো, আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়? আলফা কণার পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়? তাহলে আলফা কণার পরীক্ষা থেকে অস্তিত্ব পাওয়া যায় হচ্ছে কার? নিউক্লিয়াসের। তাহলে রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করছিল। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করছিল। আলফা কণা পরীক্ষার মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায়, এটা মনে রাখবা। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও পরীক্ষা সব সময় আসে, ঠিক আছে। তাহলে রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা করছিল, এই পরীক্ষায় কার অস্তিত্ব পাওয়া যায়? নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায়। 12 নম্বর প্রশ্নটা দেখো, 12 নম্বরে বলা হচ্ছে কি সবচেয়ে কম বেদন যোগ্যতা সম্পন্ন রশ্মির নিচের কোনটি? সবচেয়ে কম বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা কার কার দেখো, এটার জন্য একটা সিকোয়েন্স মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি একটা হচ্ছে আলফা, আলফা রশ্মি, তারপর হচ্ছে বিটা রশ্মি, তারপর হচ্ছে এক্স রে, এক্স রে, আর একটা হচ্ছে কি গামা। এক্স রে আর একটা হচ্ছে কি গামা। এটা একটু মুখস্থ রাখবা, তারপর তুমি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আলফার চেয়ে বিটা বড়, বিটার চেয়ে এক্স রে বড়, এক্সের চেয়ে গামা বড়, তাই তো? তাহলে বলছে কি সবচেয়ে কম বেদন যোগ্যতা সম্পন্ন রশ্মির নিচের কোনটি? তাহলে এটা হচ্ছে বেদন যোগ্যতার একটা হচ্ছে ক্রম। তাহলে এখানে সবচেয়ে বেশি বেদন যোগ্যতা হচ্ছে গামায়ের, তারপর হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে বিটা, এরপর হচ্ছে আলফা। তাহলে সবচেয়ে কম কার? আলফা রশ্মি। তাহলে এখানে মনে রাখবা সবচেয়ে কম বেদন যোগ্যতা সম্পন্ন রশ্মি কোনটা? আলফা।
আর একটা কথা, আয়নায়ন ক্ষমতা বলবে। পরীক্ষা যদি আয়নায়ন ক্ষমতা বলে, তাহলে যার বেদন ক্ষমতা যত কম তার আয়নায়নের শক্তি তত বেশি। ঠিক আছে, তাহলে আয়নায়ন শব্দটা যদি বলে, তাহলে আলফার আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে এক্স রে, এরপর হচ্ছে গামা। ঠিক আছে, বেদন ক্ষমতা বললে আলফার সবচেয়ে কম, গামায়ের সবচেয়ে বেশি। আয়নায়ন হলে গামায়ের সবচেয়ে কম, আলফায়ের সবচেয়ে বেশি। অবশ্যই মনে রাখার চেষ্টা করবো। 13 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা তোমার ঢাকা বোর্ডের 2023 সালে আসছে, বুঝছো? বলছে কি, কোন রশির চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? অপশনে দেওয়া আছে আলফা, বিটা, গামা, সবগুলো। তাহলে এখানে এই যে গামা রশিটা আছে, গামাটা হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, ভর নাই, এটা হচ্ছে আধান নিরপেক্ষ একটা কণা, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এরপরে 14 নম্বর প্রশ্নটা দেখো। এটা যদি আমরা একটু আগে বলে ফেলছি 1 কুড়ি সমান কত, তাহলে এখানে যেটা বলা হচ্ছিল, এই যে একটা যেখানে যেটা লেখা আছে, তোমাদের কি বলছিলাম আমি, 1 কুড়ি সমান হচ্ছে 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড, অথবা 1 বেকেরেল সমান যেহেতু 1 ডিকে পার সেকেন্ড, তাহলে 1 কুড়ি সমান তুমি এত বেকেরেল পার সেকেন্ড লিখতে পারবা। তাহলে বলো এবার এটার অ্যান্সার কি হবে? 1 কুড়ি সমান কত হবে? 1 কুড়ি সমান কত হবে বলো? 1 কুড়ি সমান হবে 3.7 × 10⁻10 বেকেরেল, 10⁻10 বেকেরেল। ঠিক আছে, এটা হচ্ছে বেকেরেলের সাথে কুড়ির সম্পর্ক, এটা মুখস্থ রাখবো। আচ্ছা, তারপরে 15 নম্বর প্রশ্নটা দেখো। 15 নম্বরে কি বলা হচ্ছে? তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর বেদন ক্ষমতা বিবেচনায় নিচের কোনটি সঠিক? তাহলে বেদন ক্ষমতার ক্ষেত্রে প্রথমে কি বলছি, সবচেয়ে বেশি হচ্ছে কত? গামা, সবচেয়ে বেশি গামা। তারপরে হচ্ছে কত? এক্স রে, এক্স রে। তারপর হচ্ছে কি? বিটা, এরপরে আলফা, এরপর হচ্ছে কি? আলফা। তাহলে সবচেয়ে বেশি বেদন ক্ষমতা হচ্ছে গামা এর, তারপরে এক্স রে, তারপরে বিটা, তারপর হচ্ছে আলফা। তাহলে এখন দেখো সিকোয়েন্স কোনটা আমাদের সঠিক হবে। যেমন এখানে ঘ নাম্বার বলছে বিটা কণা, আলফা কণা, তারপর হচ্ছে গামা রশ্মি, এটা তো হবে না। তারপরে গামা, আলফা, আলফাটা মাঝখানে আছে, এটা হবে না। আলফা, বিটা, গামা, এটাও তো হবে না। তাহলে দেখো গামা আছে, বিটা আছে, আলফা কণা আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের শুদ্ধ উত্তর। ঠিক আছে, এবার 16 নম্বর প্রশ্নটা দেখো। 16 নম্বর প্রশ্নে বলছে কি, কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হতে পারে না? তাহলে এটা দিনাজপুর বোর্ডে 23 সালে আসছিল। তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হতে পারে না হচ্ছে প্রোটন। প্রোটন ভাঙার সময় তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হয় না। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হতে পারে না কোনটা? প্রোটন। 17 নম্বর প্রশ্নটা দেখো, আরেকটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমার আসছিল হচ্ছে কি সিলেট বোর্ড 2022 সালে। এই প্রশ্নে কি বলছে? তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা, তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা। আচ্ছা, তাহলে এখানে দেখো টি দিছে, ল্যামডা দিছে, টি ইনভার্স 1, ল্যামডা ইনভার্স 1, তাহলে ল্যামডা তো হবে না। ঠিক আছে, এটা তো একটা প্রতীক। মাত্রা বলতে আমরা এম জানি, টি জানি, এল জানি, আর একটা থিটা। এখানে ল্যামডা আর এটা ল্যামডা ইনভার্স 1, এই দুইটা তো অবশ্যই হবে না, তাই তো? এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের মাত্রা বলছে, আমরা জানি গড় আয়ু টাউ সমান 1/λ। ওকে, সো এখান থেকে ল্যামডা সমান হলো 1/টাউ। যেহেতু গড় আয়ু অর্থাৎ সময়, সেজন্য সময়ের মাত্রা তো টি, তাহলে 1/টিকে কি লিখতে পারবা? টি ইনভার্স 1, টি ইনভার্স 1, টি ইনভার্স 1, এটাই হলো তোমার ক্ষয় ধ্রুবকের মাত্রা, টি ইনভার্স 1, টি ইনভার্স 1। খুবই সুন্দর একটা প্রশ্ন। এরপরে 18 নম্বর প্রশ্নটা দেখো। 18 নম্বর কি বলা হচ্ছে, যেটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। এখানে বলছে কি তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয় একটা কি ঘটনা? তেজস্ক্রিয় একটা নিউক্লিয় ঘটনা, এটা অবশ্যই নিউক্লিয় ঘটনা। একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, হ্যাঁ এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা এটি প্রভাবিত হয় না, হ্যাঁ বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না, এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তাহলে তিনটাই হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, তিনটাই হচ্ছে এটার শুদ্ধ অ্যান্সার। তাহলে 19 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এর ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে, বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক? যশোর বোর্ডে 24 সালের প্রশ্ন। তাহলে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, তাহলে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা কীরকম? অর্ধায়ু টি সমান 0.693 / ল্যামডা,
তাহলে এই যে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 0.693 যদি ধ্রুবক হয় তাহলে টিটা ল্যামডা এর কি ব্যস্তানুপাতিক, তাহলে টিটা ল্যামডা এর কি ব্যস্তানুপাতিক, তাহলে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা হচ্ছে কি পরস্পরের ব্যস্তানুপাতিক, মনে রাখবা। ঠিক আছে, এরপরে 20 নম্বর প্রশ্নটা দেখো। 20 নম্বর তোমার কুমিল্লা বোর্ড 2024 সাল আসছিল, সকল বোর্ড 2018 সাল আসছিল। দেখো কোনো তেজস্ক্রিয় পদার্থ 4000 বছরে 1/32 অংশ অবশিষ্ট থাকলে এর অর্ধায়ু কত? তাহলে আমাদের বলা হচ্ছে কি তোমার 4000 বছরে যদি 1/32 অংশ অবশিষ্ট থাকে তাহলে তার অর্ধায়ু বাইর করতে হবে। আচ্ছা, এটা আমি একটু করে দেখাই তোমাদের। আচ্ছা, প্রশ্নটা সেমই, আমি একটু আলাদা করে দেখাচ্ছি। দেখো এখানে কি কি দেওয়া আছে, তোমার কি কি দেওয়া আছে। তাহলে একটা সময় দেওয়া আছে, সময় টি এর মান কত 4000 বছর, টি এর মান হচ্ছে কি 4000 বছর। তাহলে অবশিষ্ট থাকে কত 1/32 অংশ, তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা যেটা সেটা হলো এন নটের কত, এন নটের 1/32 অংশ। তাহলে তুমি এটাকে যদি তুমি একসাথে করে লিখো এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল কত লিখতে পারবা 1/32। ঠিক আছে, এখন দেখো আমাদের অর্ধায়ু বের করতে হবে। তাহলে অর্ধায়ু বলতে কত, অর্ধায়ু হচ্ছে টি হাফ বের করা। তাহলে টি হাফ বের করতে গেলে ভাই ল্যামডা লাগবে, নাহলে টাও এর মান লাগবে। তাহলে প্রথমে আমরা কি বের করব, একটা ল্যামডা বের করার চেষ্টা করব। তাহলে ল্যামডা বের করার জন্য আমাদের যে সূত্রটা এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এন ডিভাইডেড বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাকে লন আকারে লেখা যাবে লন এন ডিভাইডেড বাই এন নট মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুমি ডিরেক্টলি যদি ল্যামডার মান বের করো, ল্যামডা সমান লন এন ডিভাইডেড বাই এন নট মাইনাস টি, মাইনাস টি। আচ্ছা এখন সবগুলো যদি মান বসিয়ে দাও তাহলে দেখো এটার অ্যান্সারটা কত আসে। তাহলে এখানে আমরা বসাবো লন এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল 1/32 বসাবো, 1/32 বসালাম। তাহলে টি এর মান হচ্ছে 4000, 4000 বসাইলে তাহলে এখানে মান কত আসে দেখো। তাহলে এটার মান কত আসে, এটার মান আসছে হচ্ছে তোমার কত 8.664 ইন্টু 10^4, 10^4। ঠিক আছে, এটা আসছে। তাহলে আমাদের বলছে কি কিসের মান, টি হাফের মান বের করতে। তাহলে যেহেতু ল্যামডার মান জানি আমরা টি হাফের মান বের করতে পারবো। তাহলে টি হাফ সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে মান বসিয়ে দাও 0.693 ডিভাইডেড বাই কত বসাবো 8.664 ইন্টু 10^4। তাহলে এটার ভ্যালু কত আসতেছে 10^4 দিলে হ্যাঁ এটার মান আসতেছে হচ্ছে 799.86, অর্থাৎ এটাকে আমরা কত লিখতে পারবো 800 লিখতে পারবো, 800 লিখতে পারবো। ঠিক আছে, এখন দেখো তাহলে এটার অ্যান্সারটা কত, এটার অ্যান্সার হচ্ছে কি 800 বছর, 800 বছর। অর্থাৎ কোনো তেজস্ক্রিয় পদার্থ 4000 বছরে যদি 1/32 অংশ বৈশিষ্ট্য থাকে তাহলে এর অর্ধায়ু হবে কত 800 বছর। ঠিক আছে, এই যেটা এটা হচ্ছে কি 800 বছর। এরপরের প্রশ্নটা দেখো 21 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডের 24 সাল আসছিল এবং সম্মিলিত বোর্ডের 18 সাল আসছে। প্রশ্নটা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক। এটা তো অলরেডি বলে ফেলছি, অর্ধায়ু আর গড় আয়ুর মধ্যে সম্পর্ক। তাহলে অর্ধায়ু গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি, অর্ধায়ু সমান 0.693 টাউ। এখানে টাউ হচ্ছে গড় আয়ু আর টি হচ্ছে কি অর্ধায়ু। অর্ধায়ুকে তুমি টি হাফ দিয়েও লিখতে পারবা, টি দিয়েও লিখতে পারবা। ঠিক আছে, তাহলে যেহেতু 0.693 ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো টি হাফটা টাউ এর সমানুপাতিক, টি হাফটা টাউ এর কি সমানুপাতিক, অর্থাৎ অর্ধায়ু এবং গড় আয়ু পরস্পরের কি সমানুপাতিক। এটা মুখস্থ রাখবা। আচ্ছা 22 নম্বর প্রশ্নটা, একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক 6.93 ইন্টু 10^3 পার ইয়ার হলে এর গড় আয়ু কত। তাহলে এখানে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, গড় আয়ু বের করতে বলছে। তাহলে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, গড় আয়ু বের করা। তাহলে ক্ষয় ধ্রুবকের সাথে গড় আয়ুর যে সম্পর্কটা, ক্ষয় ধ্রুবকের সাথে গড় আয়ুর সম্পর্ক, তাহলে আমরা গড় আয়ু টাও সমান কি জানি 1/ল্যামডা জানি। তাহলে এখান থেকে তোমার ল্যামডার মান বাইর করতে বলছে না গড় আয়ু বের করতে বলছে,
গড়াই বের করতে বলছে, তাহলে এটাকে ইনভার্স করে দিবা। ইনভার্স করে দিলে এটার অ্যান্সার চলে আসবে। এটাকে ইনভার্স করলে 6.93 ইন্টু 10⁻3, এটাকে ইনভার্স করে দিবা। ইনভার্স করলে এটার ভ্যালু কত আসতেছে, এটার ভ্যালু কত আসতেছে একটু দেখো। আচ্ছা, এটার মান আসছে হচ্ছে কত, 144.3 বছর, 144.3 বছর। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে মান বের করতে পারবা। 23 নাম্বার প্রশ্নটা দেখো, রেডনের অর্ধায়ু 4 দিন, এর গড়ায়ু কত? অর্ধায়ু দেওয়া আছে, গড়ায়ু বের করতে হবে। তাহলে সেম প্রশ্ন, অর্ধায়ুর সাথে গড়ায়ুর সম্পর্ক কত? অর্ধায়ু সাথে গড়ায়ুর সম্পর্ক, তাহলে T½ সমান 0.693 টাউ। তাহলে আমাদের দেওয়া আছে কত? অর্ধায়ু। বাইর করতে হবে গড়ায়ু। তাহলে ওই 4কে কি দিয়ে ভাগ করব? 4কে 0.693 দিয়ে ভাগ করলে এটার অ্যান্সার চলে আসবে। তাহলে 4 ডিভাইডেড বাই 0.693, তাহলে এটা কত আছে? 5.772, 5.772, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 24 নাম্বার প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডের 25 সাল আছে, অর্থাৎ গত বছর যে পরীক্ষাটা হয়েছে সেখানে আসছে 2025 সালের কুমিল্লা বোর্ডে। আমাদের নিচের কোনটির পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে? কোনটির পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে? তাহলে এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার। আইসোটোপ আমরা তো এটা 9-10-এ পড়ে আসছি। আইসোটোপ হলো যাদের প্রোটন সংখ্যা সমান, আইসোবার হলো যাদের ভর সংখ্যা সমান, আইসোটোন হলো যাদের নিউট্রন সংখ্যা সমান। তাহলে আমাদের বলছে কি নিউট্রন সংখ্যা কার সমান? তাহলে এটা হচ্ছে কি আইসোটোন, এটা হচ্ছে কি আইসোটোন। খুবই সুন্দর একটা প্রশ্ন। 25 নাম্বার দেখো, অনেকেই জানে না, অনেকেই জানে না, এটা কিন্তু তোমাদের জানা উচিত। তোমাদের যেই ছোটো ভাই বোন 9-10-এ পড়ে তাদেরও তোমরা এটা পড়াই দিবা। আইসোটোপের টুপ শব্দের অর্থ হচ্ছে স্থান। আইসোটোপের টুপ শব্দের অর্থ হচ্ছে কি স্থান। আইসোটোপের টুপ শব্দের অর্থ স্থান, মনে রাখবা। 26 নাম্বার প্রশ্ন, যেটা যশোর বোর্ডের 19 সালে আসছে, বলছে কি 10 কিলোগ্রাম ভরের পদার্থ হতে কি পরিমাণ শক্তি উৎপাদিত হয়? শক্তি উৎপাদিত, আমরা শক্তি ই সমান কত জানি? mc²। ঠিক আছে, আচ্ছা এইখানে এম কত দেওয়া আছে? 10 কিলোগ্রাম, তাহলে এটা 10 দেওয়া আছে। আলুর বেগ কত? 3 ইন্টু 10⁻⁸ কত? 8, এটাকে ফুল স্কোয়ার করো। দেখো এটা 3 স্কোয়ার করলে 9 হবে, তাহলে 9 হলে 9 × 10 কত? 90, 8 8 8 দুগুণে কত? 16। তাহলে এটার মান তুমি কত পাবা? এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻17 জুল। এটা তুমি মনে মনে করে ফেলতে পারবা। ঠিক আছে, আবার আমি বলি 3 স্কোয়ার মানে 9, তাহলে 8 10⁸ পাওয়ার 8, এটা যদি স্কোয়ার করা 16 হবে। তাহলে এখানে 9 × 10 কত? 90, এক ঘর আগে নিয়ে আসলে তাহলে কত আসবে? 9 ইন্টু 10⁻17, এটা হচ্ছে অ্যান্সার। 9 ইন্টু 10⁻17। ঠিক আছে, এরপরে দেখো 27 নাম্বার। 27 নাম্বার বলছে কি নিউক্লিয়াসের ভর ত্রুটির সঠিক সমীকরণ নিচের কোনটি? নিউক্লিয়াসের যে ভর ত্রুটির সমীকরণ আছে, ভর ত্রুটি হলো একটা পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল যদি আমরা বের করি, যে ভর সংখ্যাটা আছে তার চেয়ে একটু করে কি হয়? তারতম্য হয়, এটাকে বলা হয় ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটির সূত্রটা হচ্ছে এটা। ভর ত্রুটির সূত্র হলো ∆m সমান জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভর ত্রুটির সূত্র, যেখানে নিউট্রন সংখ্যা না দেয়া না থাকলে তুমি নিউট্রন সংখ্যা বের করে করবা। ∆m সমান জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, বুঝছো? নিউক্লিয়াসের ভর আর কি। তাহলে জেড এমপি, তুমি এন এর মান দেওয়া না থাকলে এ মাইনাস কত জেড দিয়েও তুমি এন এর মান নিউট্রন সংখ্যা বাইর করতে পারবা, এম এন মাইনাস এম নিউক্লিয়াস, এম নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভর ত্রুটির সমীকরণ। দেখুন 1 নাম্বারটা হচ্ছে এটার উত্তর। ∆m সমান জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম, এম নিউক্লিয়াস আর কি, ওটা হচ্ছে নিউক্লিয়াসের টোটাল ভর। আরেকটা কথা, তোমাকে কেন যদি বন্ধন শক্তি বাইর করতে বলে, বন্ধন শক্তি, তাহলে বন্ধন শক্তি বাইর করবা সূত্র এটা দিয়ে, ই সমান ∆m⁶²। তাহলে ভর ত্রুটির সাথে আলুর বেগের বর্গ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি বন্ধন শক্তি। ওকে, 28 নম্বর প্রশ্নটা বলছে কি 1 AMU এর সমান কত? 1 AMU,
এক এমইউর সমতুল একটা শক্তির মান আছে, সেটা হচ্ছে 1.66057 ইন্টু 10⁻7 কেজি। ঠিক আছে, তাহলে আবার এটাকে যখন তুমি ইলেকট্রোভোল্টে নিয়ে যাবা, এক এম ইউ এর সমতুল শক্তি হচ্ছে 931 মেগা ইলেকট্রোভোল্ট। মেগা ইলেকট্রোভোল্ট এটাও তুমি মুখস্থ রাখবা। ঠিক আছে, আচ্ছা এরপরে 29 নম্বর প্রশ্নটা দেখো, যেটা সিলেট বোর্ড 2024 সালে আসছে। দেখো এখানে এক্স একটা মৌল দেওয়া আছে, যেটার থেকে তোমার ওয়াই একটা মৌল বা পরমাণু তৈরি হয়, আর যেখানে বিটা রাশি নির্গমন ঘটে। বিটা রাশি নির্গমন, তাহলে তাহলে দেখো এক্স যে মৌলটা আছে তার ভর সংখ্যাটাতে 204, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 82। তাহলে যেটা উৎপন্ন হইল সেটা হচ্ছে ভর সংখ্যা 204, কিন্তু জেটের মান দেওয়া নাই, প্রোটন সংখ্যা দেওয়া নাই। তাহলে একটা কথা মনে রাখবা, তেজস্ক্রিয়তার কারণে যদি বিটা রাশি নির্গমন হয় তার ভর সংখ্যা কখনো পরিবর্তন হয় না, তবে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। প্রোটন সংখ্যা 1 বেড়ে যায়। আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে বলো, এখানে ছিল 82, তাহলে জেটের মান কত হবে, 1 বেড়ে গেলে 83 হবে। তাহলে এখানে 82-র সাথে কত যোগ হবে, 82-র সাথে 1 যোগ হবে, তাহলে 83 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, এটা মনে রাখবা। বিটা রাশি কয়ের ক্ষেত্রে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে, অবশ্যই মুখস্থ রাখবা। 30 নাম্বার প্রশ্নটা দেখো, 30 নাম্বার বলা হচ্ছে কি, যে বিক্রিয়ার ফলে সূর্যের শক্তি উৎপন্ন হয়, যে বিক্রিয়ার ফলে সূর্যের শক্তি উৎপন্ন হয়, সিলেট বোর্ড 2024 সালে আসছে, সেটা হচ্ছে কি ফিউশন বিক্রিয়া। সেটা হলো ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়ার ফলে সূর্যের শক্তি উৎপন্ন হয়, মনে রাখবা। একটা হচ্ছে ফিশন বিক্রিয়া, আর একটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়া হচ্ছে কি বৃহৎ নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, আর ফিউশন হচ্ছে কি ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস গঠন করে। ওকে, সর্বশেষ প্রশ্নটা 31 নাম্বার যেটা আসছে, বলছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়ায় অনেক উচ্চ তাপমাত্রা হয়, নক্ষত্রের মধ্যে হয় একটি চেইন বিক্রিয়া। একটি চেইন বিক্রিয়া, হ্যাঁ এটা সবগুলা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়ার ঘটনা। এটা অনেক উচ্চ তাপমাত্রায় হতে হয়, এখানে নক্ষত্রের মধ্যে সংঘটিত হয়, এটা হচ্ছে একটি চেইন বিক্রিয়া। তাহলে এখানে তিনটাই হচ্ছে শুদ্ধ। এটা সিলেট বোর্ডের 25 সালে আসছে, সিলেট বোর্ডের 25 সালে আসছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারের 31টা এমসিকিউ আমরা সলভ করলাম। এই এমসিকিউগুলোতে তুমি দেখো বিভিন্ন টাইপের কনসেপ্টটা চলে আসছে, যেমন এখানে আমরা ইলেকট্রনের কথা আসছে, হাইড্রোজেনের কক্ষপথের কথা আসছে, শক্তির কথা আসছে, তারপর হচ্ছে বেদন যোগ্যতা কত সেটা নির্ণয়, তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা ক্ষয়ের কথা, মাত্রার কথা, তাছাড়া তো আইসোটোপের কথা, আইসোটোনের কথা আমরা সবগুলো পড়ে নিলাম। তো তোমরা এইগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। সো আমার যে সিরিজটা ওয়ান শট এমসিকিউ ক্লাসের, এটা আমরা প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে আমি ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেল এখানে আপলোড দিব। তোমরা যেখানে ক্লাসটা করো না কেন, অবশ্যই তোমরা যদি উপকৃত হও, তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে বা তোমাদের বন্ধুরা আছে যারা ক্লাসটি করতেছে, তাদেরকে একদম তুমি ফ্রিতে এটা মেনশন করে দিবা। নেক্সটে তোমরা কোন ক্লাসটা চাও সেটা আমাকে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সালামু আলাইকুম।